নমস্কার। আজ আমরা ইতিহাসের একটা দারুণ অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি, বিশেষ করে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। তো চলুন সরাসরি শুরু করা যাক। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন, আজ থেকে ২০০ বছর আগে মানুষের জীবন কেমন ছিল সেটা আমরা জানি কিভাবে? ব্যাপারটা কিন্তু শুধু সাল তারিখ মুখস্থ করা নয়, এটা অনেকটা গোয়েন্দাদের মতো রহস্য সমাধান করার মতো। বেশ, তাহলে দেখে নেওয়া যাক আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে বুঝব আধুনিক যুগ বলতে ঠিক কি বোঝায়। তারপর দেখব ইতিহাস লেখার জন্য কি কি সূত্র বা প্রমাণ লাগে। সময়কে কিভাবে ভাগ করা হয় সেটাও জানব। আর তার সাথে ঔপনিবেশিকতাবাদ আর সাম্রাজ্যবাদের মতো দুটো বড় ধারণাও স্পষ্ট করব। সবশেষে দেখব ভারতে ব্রিটিশ শাসনের কি প্রভাব পড়েছিল। তো প্রথম প্রশ্নটাই হল আধুনিক যুগ। ইতিহাসের এই আধুনিক সময়টা ঠিক কী কারণে আগের যুগগুলো থেকে আলাদা? চলুন আমাদের প্রথম পর্বটাতেই ঢুকে পড়া যাক। আধুনিক যুগের সবচেয়ে বড় বদলগুলোর একটা ছিল যুক্তিবাদ, মানে একটা নতুন চিন্তাভাবনা। এর মূল কথাই হলো কোনো কিছুকে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসকে প্রশ্ন করতে হবে, যুক্তি দিয়ে বিচার করতে হবে, কেন, কিভাবে। আর এই নতুন চিন্তাভাবনার ফলেই সমাজে অনেকগুলো বড়সড় পরিবর্তন আসে। যেমন ধরুন, পুঁজিবাদের উত্থান হল, যেখানে লাভটাই আসল কথা। এর হাত ধরে শিল্প আর বাণিজ্যের অনেক উন্নতি হল। পুরনো যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেটা ভেঙে পড়ল। তার জায়গায় উদারনৈতিক গণতন্ত্রের মতো নতুন শাসন ব্যবস্থা এলো, যেখানে মানুষের অধিকারের কথা বলা হলো। আবার ঠিক এর উল্টো দিকে সামাজিক সাম্যের কথা বলে সমাজতন্ত্রের মতো ধারণারও জন্ম হল। এই সব কিছু মিলেই কিন্তু আধুনিক যুগ। ইতিহাসবিদরা তো আর বানিয়ে বানিয়ে কিছু লিখতে পারেন না, তাই না? তাদের হাতে পাকা প্রমাণ থাকা দরকার। চলুন দেখি আধুনিক ভারতের ইতিহাস লেখার জন্য তারা ঠিক কী ধরনের সূত্র বা উৎস ব্যবহার করেন। মজার ব্যাপার হলো, আধুনিক যুগের ইতিহাস লেখার জন্য আমাদের হাতে অনেক রকম সূত্র আছে। যেমন সরকারি কাগজপত্র থেকে তখনকার আইনকানুন জানা যায়। আবার ধরুন, কারো লেখা আত্মজীবনী বা ডায়েরি থেকে সেই সময়ের মানুষের ব্যক্তিগত জীবনের কথাও জানা যায়। এমনকি একটা ছোট্ট ডাকটিকিটও কিন্তু অনেক কথা বলে দেয়। এই ছবিটা দেখুন, এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে একটা ছবি হাজারটা শব্দের থেকেও বেশি কথা বলতে পারে। এই একটা ছবি থেকেই বোঝা যায় সেই সময়ে বহু মানুষকে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এক দেশ থেকে আর এক দেশে পাড়ি দিতে হয়েছিল। বেশ, তাহলে ইতিহাসবিদদের কাছে এই সব সূত্র তো রয়েছে, কিন্তু এত তথ্যকে তারা সাজান কিভাবে? সহজ উত্তর হল, তারা ইতিহাসকে কয়েকটা যুগে ভাগ করে নেন। কিন্তু এই কাজটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়। সাধারণত ভারতীয় ইতিহাসকে এই তিনটে বড় ভাগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক। আর এই ভাগটা মূলত করা হয় শাসন ব্যবস্থা বা সমাজের বড়সড় কিছু পরিবর্তনের ওপর ভিত্তি করে। কিন্তু 1817 সালে জেমস মিল নামে একজন ব্রিটিশ ইতিহাসবিদ ভারতের ইতিহাসকে ভাগ করার একটা একেবারে অন্যরকম আর বেশ বিতর্কিত একটা প্রস্তাব দেন। দেখুন, মিলের এই ভাগটা কিন্তু নিরপেক্ষ ছিল না। তিনি ধর্মের ভিত্তিতে যুগ ভাগ করেছিলেন: হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। তার আসল উদ্দেশ্য ছিল এটা দেখানো যে ভারতে যা কিছু উন্নতি তা কেবল ব্রিটিশ শাসনের ফলেই হয়েছে। আজকের দিনের ইতিহাসবিদরা অবশ্য এই তত্ত্বকে একদমই মেনে নেন না। ব্রিটিশদের নিজেদের শ্রেষ্ঠ ভাবার এই ধারণা থেকেই আধুনিক ভারতীয় ইতিহাসের দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ উঠে আসে: ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ। চলুন এই দুটোকে একটু সহজ করে বোঝা যাক। প্রথমে আসি ঔপনিবেশিকতাবাদে। সহজ ভাষায়, যখন একটা শক্তিশালী দেশ অন্য একটা দেশকে দখল করে নেয় এবং সেখানকার সবকিছু, মানে অর্থনীতি, রাজনীতি, এমনকি সংস্কৃতিও নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর সাম্রাজ্যবাদ হল এর পেছনের মূল ভাবনাটা, মানে নিজের দেশে সাম্রাজ্য বাড়ানোর আর ক্ষমতা দেখানোর যে লোভ, সেই নীতিটাই হল সাম্রাজ্যবাদ। ভারতে ঠিক এটাই হয়েছিল, কিন্তু ধাপে ধাপে। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল শুধু ব্যবসা করতে। তারপর তারা পলাশি আর বক্সারের মতো বড় বড় যুদ্ধ জিতল। আর সবশেষে 1765 সালে যখন তারা দেওয়ানি বা খাজনা আদায়ের অধিকার পেল, তখনই ভারতে তাদের সাম্রাজ্যের আসল ভিত তৈরি হল। তো এই যে ব্রিটিশরা ক্ষমতা দখল করল, এর ফলে ভারতের সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব পড়েছিল? চলুন আমাদের পরের ভাগে সেটা একটু খতিয়ে দেখা যাক। ঔপনিবেশিক শাসনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল জাতিগত বৈষম্য। মানে শাসকরা সবসময় মনে করত যে তারা শাসিত জনগণের থেকে জাতিগতভাবে অনেক উন্নত। আর এটা শুধু তাদের মনেই ছিল না,
এটা তাদের কাজের মধ্যেও ফুটে উঠত। বিচার ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এমনকি ট্রেনের ওয়েটিং রুমে বসা বা পার্কে ঢোকার মতো সাধারণ ব্যাপারেও ভারতীয়দের সাথে বৈষম্য করা হতো। কিন্তু এই সব অত্যাচার আর বৈষম্যের একটা উল্টো ফলও হয়েছিল, যা হয়তো ব্রিটিশরা ভাবতেও পারেনি। এর ফলেই ভারতের জাতীয়তাবাদের জন্ম হয়েছিল। ব্রিটিশ সরকারের নানা রকম দমনমূলক আইন, অর্থনৈতিক শোষণ আর সাদা চামড়ার শাসকদের অহংকারী ব্যবহার, এই সব কিছুই ভারতীয়দের একজোট করে তুলেছিল। এই সম্মিলিত প্রতিবাদের মধ্যে দিয়েই স্বাধীনতার আকাঙ্ক্ষা আর একটা ভারতীয় পরিচয়ের জন্ম হয়েছিল। তাহলে পুরো আলোচনা থেকে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ইতিহাস মানে শুধু কিছু ঘটনা বা তারিখের তালিকা নয়, ইতিহাস আসলে একটা ব্যাখ্যা। আর এটাই আমাদের শেষ প্রশ্নটা রেখে যায়। যখন আমরা বুঝি যে ইতিহাস আসলে একটা ধারণা, যেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে, তখন অতীতের ঘটনাগুলোকে দেখার ভঙ্গিটাই কি বদলে যায় না? এটা আমাদের অতীতের আরও ভালো গোয়েন্দা হয়ে উঠতে সাহায্য করে।